প্রায় 21-22 জন মহিলা ধর্ষিতা হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও ঘটনা ঘটলে আমরা সবসময় অ্যাকশন নিয়েছি। এতজন মহিলা ধর্ষিত হয়ে যাওয়ার পরেও আপনারা কারো বাড়িতে যোগাযোগ করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে থ্রেট করছেন যাতে কেউ আসতে না পারে। ধর্ষণ এই সময় যদি কারো কোনো ধর্ষণ হয়, তাহলে সেই ধর্ষণের বিরুদ্ধে উনি মাঠে নামতে পারবেন না? বলে আপনি তো পার্ক স্ট্রিটে ধর্ষণের সময় ছোট ঘটনা বলেছিলেন, আপনি তো হাঁসখালির ধর্ষণের সময় বলেছিলেন যে লাভ অ্যাফেয়ার্স, আপনি তো কাটোয়া ধর্ষণের সময় বলেছিলেন সিপিএম এর লোক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক এখতিয়ার নেই, অধিকার নেই বিরোধী দলের নেত্রী হিসাবে কোনো ধর্ষণের বিরুদ্ধে পথে নামার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এখতিয়ার নেই পুলিশের ভূমিকা নিয়ে রাস্তায় নামার। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের হাজার হাজার মানুষকে এই পশ্চিমবাংলা ছাড়া করেছিল, মাত্র 5 দিনের মধ্যে 54 জন বিজেপি কর্মীর মৃত্যুর কারণ হয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন পুলিশের ভায়োলেন্স নিয়ে, পুলিশের অত্যাচার নিয়ে কথা বলে, মানুষ বলবে যে আপনি 15 বছর কি করেছিলেন? উল্টো দিকে মানুষ তীর ছুড়বে। অন্যদের বলছে চোর, আর তোমরা তো নিজেরাই এই সরকারে ছিলে বাবা প্রায় 11 বছর। তার আগেও বাবা এমপি, তুমি এমপি, বাবা মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেসের দৌলতে, তখন তোমরা কিচ্ছু করো, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ। যে মমতা মানেই হলো অত্যাচার, মমতা মানেই হলো মানে মানে দলীয়করণ, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হলো দুর্নীতি, হিংসা এবং মুসলিম ভোট ব্যাংকের পোলারাইজেশন করা, হিন্দুদেরকে কোণঠাসা করা। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে চাইবেন, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেই। এই কাকলি ঘোষ দস্তিদারদেরও যেমন কোনো ভবিষ্যৎ নেই, একইভাবে আমি তোমায় বলবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যারা আছেন তাদেরও কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এমন এই মুহূর্তে দিল্লিতে উত্তপ্ত রাজনীতি। আপনারা প্রত্যেকেই জানেন এনসিপিআই দলে কার্যত 21 জন সাংসদ ছিল, সেখান থেকে দাঁড়িয়ে 3 জন সাংসদ আজকে উপস্থিতি থাকলেন না, যেখানে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। এনডিএ এর গুরুত্বপূর্ণ বৈঠক কেন বলছি, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সেখানে সেই মিটিং এ আজকে 3 জন উপস্থিত থাকলেন না। অপরদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তিনি কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে তিনি যে কথাগুলো বলছেন, ফেসবুক লাইভে তিনি বলছেন গৈরিকীকরণ চলছে নাকি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে, গৈরিকীকরণ চলছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বরাজ চক্রবর্তী, কথা বলবো। স্যার, একদিকে এনসিপিআই এর যারা রয়েছে শরিক, তারা চাইছে যে এনডিএ এর সাথে মিশে যেতে। তারা বলছে আমরা এনডিএ, রচনা এনসিপিআই শুনতে পছন্দ করছে না, বলছে আমরা এনডিএ হয়ে গেছি, আপনারা এনডিএ বলুন আমাদেরকে, আমরা এনডিএ শরিক। বলছি কই নীতিশ চন্দ্রবাবু নাইডু, ইনাদেরকে তো কখনো শুনিনি এরকম করে এনডিএ হয়ে গেছে, এনডিএ এর সাথে মিশিয়ে দিন। মানে এই যে তাগিদটা কেন হচ্ছে এদের? তার কারণটা হলো বিজেপি ছত্রছায়ায় আসলে লোকাল লেভেলে তারা পলিটিক্সটা করতে পারবে বিজেপি কর্মী সমর্থকদের সাহায্যে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এদের মধ্যে যাদের বিপুল পরিমাণে ধন সম্পত্তি তৈরি করেছে, এরা প্রোটেকশন চাইছে। ধরো এনসিপিআই তো একটা দল, আলাদা দল, কিন্তু বিজেপিতে যদি আসে, বিজেপি তো আর বিজেপির নিজের সাংসদদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন না। এবং তৃতীয় যেটা, সেটা হলো বিজেপি বৃহত্তম দল, বিজেপিতে যদি আসে তাহলে বিজেপি দলের মধ্যে ছড়ি ঘোরাতে পারবে। এনসিপিআই তো মাত্র 20 জন, কিন্তু যদি বিজেপিতে আসে তাহলে বিজেপিতে এসে তারা ছুরি ঘোরাবে। এবং যেহেতু মোদী অমিত শাহ স্নেহধন্য, যেহেতু শুভেন্দু অধিকারী স্নেহধন্য, তোমার গিয়ে শ্রমিক ভট্টাচার্য স্নেহধন্য হবেন, বলে এরা অনেক উপরে থাকবে। অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়রা বিজেপির কর্মী সমর্থকদের বা নেতাদের থেকে অনেক উপরে থাকবে, ওরা ছুরি ঘোরাবে, ওরাই নিয়ন্ত্রণ করবে বিজেপিকে। ফলে কারণ ওরা জানে যে ওদের মাথার উপরে আশীর্বাদ আছে স্বয়ং নরেন্দ্র মোদীর, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর, শ্রমিক ভট্টাচার্যির। ফলে ওরা চাইছে যে কোনো ভাবে যদি ভাই বিজেপির পতাকাটা আমার হাতে তুলে দেয়, বিজেপি যদি আমার পতাকাটা হাতে তুলে দেয়, তাহলে বিজেপি দলের মধ্যে ছুরি ঘোরাতে পারবো অনেক বেশি। তারপরে নিজের নির্বাচনী ক্ষেত্রে বিজেপি কর্মীদেরকে সঙ্গে নিয়ে চলতে পারবো।
সরকারি সাহায্য সরাসরি পাবো, এবং তার সাথে সাথে ওদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো থেকে ওরা মুক্ত হয়ে যাবে। কারণ বিজেপি কাক তো কাকের মাংস খায় না। বিজেপি তো বিজেপির সাংসদ যদি হয়, মানে ধরো আজকে যে বিজেপি মানে সুকান্ত মজুমদার প্রকাশ বড়াইককে বলেছিলেন যে প্রকাশিক বড়াইকে বলেছিলেন যে ভাইপোর কাছে টাকা পাঠায়, যে বলেছিলেন যে তোমার গিয়ে বালি খাদান থেকে টাকা পাঠায়, গরুচোর বলেছিলেন মনোজ ইয়ে উত্তরবঙ্গের মনোজ সিগা। আজকে যেই মুহূর্তে এ বিজেপিতে জয়েন করলো এবং বিজেপির সাংসদ হয়ে গেল, প্রকাশের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে? হিম্মত আছে পুলিশের? কারণ জানে যে বিজেপির নেতাদের আশীর্বাদ ধন্য প্রকাশ, এখন বিজেপির কর্মীরা অ্যারেস্ট হয়ে যাবে, বিজেপির ছোট বড় নেতারা অ্যারেস্ট হয়ে যাবে, কিন্তু প্রকাশ কিন্তু এখন মানে একেবারে নিরাপদে থাকলে, মানে ভয় আউট, ভরসা প্রকাশের উপর ইন হয়ে গেল। আরেকটা এটাই আমি তোমায় বলছি, যারা রচনার থেকে শুরু করে সায়নী বা মানে কাকলি ঘোষের থেকে শুরু করে একেবারে শতাব্দী রায়, এরা মনে প্রাণ চাইছে ভাই কবে বিজেপির পতাকাটা ধরবো। বিজেপির পতাকা ধরলে পুলিশ আমার বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা নিতে পারবে না, বিজেপি দলের মধ্যে ছুরি ঘোরাবো, মানে বিজেপি মানে যে লোকাল এলাকায় আছে সেখানে আমি আমার মতন করে কাজ করতে পারবো। হলো তোমার গিয়ে প্রশাসনিক সহযোগিতা সর্বস্তরে পাবো। আর যেহেতু সিকিউরিটি থাকবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যির ছত্রছায়া থাকা মানে হলো আমি নিরাপদ। এবং 2029-এ যদি লোকসভা হয় সেখানেও টিকিট পেয়ে যেতে পারি। অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদের নির্মূল করে দিয়ে ওদের সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে। সেই কারণেই ওদের এত তাগিদের মধ্যেও 3 জন সাংসদ কিন্তু আজকে এনডিএর বৈঠকে যায়নি। তাহলে তাদের কি এই তাগিদ গুলো নেই? যেমন ইউসুফ পাঠান, আপনার তাহের আলী, এরা। দেখো, ইউসুফ পাঠান তুমি বলো, বা মুর্শিদাবাদের 3 জন বিধায়কের কথা তুমি বলছো, এই 3 জন বিধায়ক, এই সরি 3 জন সাংসদকে বলছো, এরা প্রত্যেকেই কিন্তু মুসলিম ভোটের জয়ী। এরা জানে বিজেপি মুসলমান কোনো ক্যান্ডিডেটকে দাঁড় করায় না। তুমি জানো বিধানসভা নির্বাচনে বিজেপির 294 জন প্রার্থী, একজনও মুসলমান ছিল না। এমনকি দিনের পর দিন আমি তোমার চ্যানেলে বলেছি যে যেখানে বিজেপির মহিলা মোর্চা আছে সেখানে একজন মুসলিম মোর্চা আছে, সেই মুসলিম মোর্চার থেকে একজনকে পাওয়া গেল না। আমি প্রশ্ন, কাসেম আলীকে পাওয়া গেল না, মার্তুজা খাতুমকে পাওয়া গেল না, তারপরে যে শিক্ষক নেতা আলী হোসেনকে পাওয়া গেল না, মাসুম আক্তারকে পাওয়া গেল না। এরা মুসলিমদেরকে প্রার্থী করবে না। ফলে এই অভিজ্ঞতাটা তো বিজেপিতে মুসলিমদের ভবিষ্যৎ খারাপ, সোজা কথা, ভীষণ খারাপ। বিজেপিতে কোনো মুসলমানদের ভবিষ্যৎই নেই, কারণ মুসলমানদেরকে ভিলেন বানিয়ে হিন্দু ভোটের পোলারাইজেশন করা হয়। মুসলমানরা এখানে হলো অ্যান্টিথিসিস, আর ওই অ্যান্টিথিসিসকে সামনে রেখে থিসিস তৈরি করা হয়, হিন্দু ভোটের পোলারাইজেশন করা হয়। ফলে খুব ভালো করে ইউসুফ পাঠানরা জানেন যে আগামী দিনে আমাদের বিজেপিতে ভবিষ্যৎ নেই। 29-এ লোকসভা নির্বাচনে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমরা বিজেপির টিকিট পাবো না। সেই কারণে মুসলিম যারা সাংসদ আছেন সেই প্রত্যেক সাংসদই কিন্তু আমি লক্ষ্য করছি যে তারা ক্রমশ নিজেদেরকে স্পষ্ট করে ডিসঅ্যাসোসিয়েট করতে চাইছেন এনসিপিআই দল থেকে। তারা পরিষ্কার করে বলছেন যে আমরা এনসিপিআই দলেও থাকতে চাইছি না, আমরা এনডিএর শরিক হয়েও থাকতে চাইছি না। রচনা ব্যানার্জি বলছে আরো অনেক আসবে, আপনারা দেখুন, আপনারা গুনতে থাকবেন। সেটা হতে পারে। দেখো, তৃণমূল কংগ্রেসটা মারা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে চাইবেন ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেই। ধরো 5% 10% সমর্থক তো আর সরকার পাল্টাতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার অত্যন্ত দরদি কিছু সমর্থক থাকবেন, যার সংখ্যা 10-15% হবে, কিন্তু তা দিয়ে তো গেম চেঞ্জ করা যাবে না।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গেম চেঞ্জার হতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেগেসি থেকে সরে আসতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে পরিষ্কার দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরাতে হবে। যদি না সরান তাহলে আগামী দিনে এখানে কোনো ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের এমএলএ বা এমপিদের নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর আজকে লাইভ স্যার, সেখানটাও তো যেতে হবে আমাদেরকে। মুখ্যমন্ত্রী লাইভ করছেন, বলছেন গৈরিকীকরণ চলছে, আইসি গিয়ে বলছে হয় বিজেপি হয়ে যাও, না হলে জেলে চলে যাও। স্যার বলছি এই জিনিস তো তৃণমূল কংগ্রেসই শুরু করেছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তো এই জিনিস শুরু হয়েছে। এই পুলিশ দিয়ে যে রাজনীতি করা, এটা কে শিখিয়েছে প্রথম আমাদের? না, এই পুলিশ দিয়ে রাজনীতি কিছুটা সিপিএমও ছিল, কিন্তু এতটা খুল্লা ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পুলিশটা পারিবারিক সম্পত্তি ভেবেছিল, পারিবারিক সম্পত্তি ছিল। মানে তৃণমূল কংগ্রেসের আমলে দিনের পর দিন দেখেছি এসপিরা ছিল হলো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, প্রায় ব্লক সভাপতি ছিল আইসিরা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন পুলিশের গৌরীয়করণ নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আমরা প্রশ্ন তুলবো যে আপনি কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে 15 বছর পুলিশটাকে ব্যক্তি পছন্দতন্ত্রে পরিণত করেছিলেন এবং নীল সাদা রঙের প্রভুতরী মানে দাসত্বে পরিণত করেছিলেন এবং আপনার সবুজ রঙের রূপান্তরিত করেছিলেন তাদের। ফলে পুলিশ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কখনোই নিরপেক্ষভাবে চলতে দেননি। কিন্তু এখানেই আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিতে যত ঢুকবে রাজ্যে কিন্তু বিরোধী পরিসরের অবস্থা খারাপ হবে। কেন আমি বলছি, এটা তো ঠিক যে পুলিশ প্রশাসনটা এই 3 মাসে উঠে আসছে, সেখানেও কিন্তু একটা গৌরীয়করণ ঘটছে, এটা বাস্তব। আমরা খুব স্পষ্ট করে তোমায় বলতে চাই যে তৃণমূলীকরণ যেমন হয়েছিল 15 বছর, আমরা এক্সপেক্ট করেছিলাম যে তৃণমূলীকরণ থেকে পুলিশ দূরে থাকবে, কিন্তু এই পুলিশের কিন্তু গৌরীকরণ যে ঘটছে কি করে বুঝবে তুমি? ধরো এই পর্যায়ে 100 জন তৃণমূল কাউন্সিলর তারা যথার্থ কারণেই ধরেছে যে তারা তোলাবাজি করেছে, কিন্তু বিজেপির হয়ে যারা তোলাবাজি করলো সেই সংখ্যাটা 450-র উপরে। আমাকে বলো কয়জন বিজেপির নেতা কর্মী তোলাবাজির জন্য ধরা পড়েছে? তার মানে পুলিশ শাসকের হয়ে একরকম অবস্থান নিচ্ছে আজকের দিনেও, আর বিরোধীদের জন্য আরেক রকম অবস্থান নিচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক অধিকার নেই এই সময়ে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অধিকারই নেই। কিন্তু আরেকটা জিনিস আমি এক সেকেন্ড, এটা আমি পরিষ্কার আবারও বলছি যে এই 3 মাসে যে তোলাবাজি শুরু হয়েছে, সেই তোলাবাজিতে যত সংখ্যক বিরোধীদেরকে ধরা হয়েছে তার সামান্য ভগ্নাংশও বিজেপিতে যারা তোলাবাজি করলো তাদের কিন্তু ধরা হয়নি। ফলে শাসকের ক্ষেত্রে রীতি অনুসারে পুলিশ যেভাবে ছাড় দেয়, তৃণমূল এই বিজেপির আমলেও কিন্তু পুলিশ শাসকের জন্য একরকম আইন আর বিরোধীদের জন্য আরেক রকম আইন। এর ছবি কিন্তু আমি ধরা পড়ছে। আমরা আশা করব পরিবর্তন করবেন শুভেন্দু অধিকারী। যদি না করেন স্পষ্টভাবে বলবো যে এটা তৃণমূল কংগ্রেসের পার্ট 2। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে দিলেন, তার ওখানে দায়িত্ব শেষ। রোজ দেখছি ফেসবুক লাইভ, কোথায় আপনারা মাঠে ময়দানে নামছেন, মানুষের হাতটা ধরছেন, মানুষের পাশে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তো কোনো পয়সা নিইনি, আমি তো কোনো রয়্যালিটি এখনো পাইনি। আমি বলছি আপনি যদি কোনো দুর্নীতিতে যুক্তই নয়, আপনি কোনো রয়্যালিটি নিচ্ছেনই না, তাহলে আপনাদের পথে নামতে ভয় কিসের? আপনিই কেন পুলিশকে ভয় পাচ্ছেন? এই 15 বছর পুলিশকে তো আপনি ট্রিট করেছেন, তাহলে সেই 3 মাসের মধ্যে আপনি কেন শুধু ফেসবুকে বার্তা দিচ্ছেন এই হচ্ছে ওই হচ্ছে, নাকি 20টা ধর্ষণ হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামতে পারছেন না কেন? প্রথম হলো আমি তো পয়সায় নেইনি, আমি তো বেতন নেইনি, অথচ আমি সারা পশ্চিমবাংলাকে দুর্নীতিগ্রস্ত করেছি। আমি তো শিক্ষকতার চাকরিতে দুর্নীতিগ্রস্ত করেছি, আমি মিউনিসিপ্যালিটি চাকরিতে দুর্নীতিগ্রস্ত করেছি, আমি বন সহায়ক কর্মচারী চাকরি বিক্রি শিল্প করেছি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মোস্ট করাপ্টেড চিফ মিনিস্টার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ মমতা ব্যানার্জি। কারণ আন্ডার হার লিডারশিপ এই এন্টার করাপশনটা হয়েছে।
আজকে টুলু মণ্ডলের বাড়িতে 220 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 215 কেজি সোনা, 246টা গাড়ি। ফলে টুলু মণ্ডল তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে, তার প্রশাসনের ছত্রছায়া থেকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন মানে ক্রোকোডাইল টিয়ার বা কুমিরের অশ্রু মতন বলেন যে আমি তো দুর্নীতিগ্রস্ত নই, আমি তো বেতন নিতাম না চিফ মিনিস্টার হিসাবে, আরে আপনার শাসনকালে দুর্নীতি হয়েছে, দুর্নীতির মানে পাহাড় তৈরি করেছেন আপনি, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, বাঙালি জাতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আপনি ঢুকিয়েছেন একেবারে। ফলে আপনার মুখে এগুলো সাজেই না মমতা বন্দ্যোপাধ্যায়, দয়া করে আপনি এগুলো বলবেন না। আর এই যে পাবলিক তো জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় আশ্রয় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিকতা হারিয়ে ফেলেছেন, কোনো নতুন করে প্রতিবাদ করার মতন তার সাহস নেই, কারণ যেখানেই যাবেন সেখানেই মানুষ আঙুল তুলে বলবেন আপনার শাসনকালে এগুলো হয়েছে। আপনি যখন ধর্ষণ, এই সময় যদি কারো কোনো ধর্ষণ হয় তাহলে সেই ধর্ষণের বিরুদ্ধে উনি মাঠে নামতে পারবেন না। বলে আপনি তো পার্ক স্ট্রিটে ধর্ষণের সময় ছোট ঘটনা বলেছিলেন, আপনি তো হাঁসখালির ধর্ষণের সময় বলেছিলেন যে লাভ অ্যাফেয়ার্স, আপনি তো কাটোয়া ধর্ষণের সময় বলেছিলেন সিপিএম এর লোক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক এখতিয়ার নেই, অধিকার নেই বিরোধী দলের নেত্রী হিসাবে কোনো ধর্ষণের বিরুদ্ধে পথে নামার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এখতিয়ার নেই পুলিশের ভূমিকা নিয়ে রাস্তায় নামার। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে হাজার হাজার মানুষকে এই পশ্চিমবাংলা ছাড়া করেছিল, মাত্র 5 দিনের মধ্যে 54 জন বিজেপি কর্মীর মৃত্যুর কারণ হয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন পুলিশের ভায়োলেন্স নিয়ে, পুলিশের অত্যাচার নিয়ে কথা বলে, মানুষ বলবে যে আপনি 15 বছর কি করেছিলেন, উল্টো দিকে মানুষ তীর ছুড়বে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিকতা হারিয়েছে। আমি বারবার তোমায় বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যদি বিরোধী পরিষদ দখল করতে চায় তাহলে এটা ভুল হবে। আগামী দিনে তোমাকে আমি পরিষ্কার বলছি, এই লড়াই আদর্শগত লড়াই, এই লড়াই আমি তোমাকে বলছি ক্রমশ আমি ছাত্র আন্দোলন থেকে পরিষ্কার আভাস পেয়েছি যে পশ্চিমবাংলার রাজনীতি শুধু ছাত্র আন্দোলন নয়, ফলতার নির্বাচনের ফলাফলেও দেখলাম যে পরিষ্কার 24% মতন ভোট মানে বামেরা পেয়েছে। ফলে সেই জায়গা থেকে আমি তোমাকে বলতে চাই যে আগামী দিন যত এগোতে থাকবে এই লড়াই ক্রমশ হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ উদারবাদী কংগ্রেস এবং সিপিআইএম এর প্রত্যক্ষভাবে হবে। এই লড়াই, এটা তুমি বুঝতে পারবে যে শুভেন্দু অধিকারী প্রায় প্রতিদিন এখন সিপিএম আক্রমণ করছে, সিপিএম কে আক্রমণ করছে, বলছে সিপিএম এর আমলেও ফাইল খোলা হবে, সরাসরি বলছে সিপিএম এর মাকু সেকুদের নিয়ে শুভেন্দু অধিকারী রীতিমতন প্রতিদিন প্রায় স্টেটমেন্ট করছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রেসিডেন্ট প্রতিদিন মাকু সেকু নিয়ে কথা বলছেন। ফলে এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনের আদর্শগত একটা লড়াই। এই লড়াইয়ে একদিকে থাকবে বিজেপির হিন্দুত্বের ভাবনা, হিন্দুত্ব এবং জাতীয়তাবাদী ভাবনা, আরেক দিকে থাকে মানে ধর্মনিরপেক্ষ উদারবাদী বহুত্ববাদী ভাবনা, এবং সেখানে কংগ্রেস এবং বামেরা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাইপেন ছিল, হাইপেনই থাকবে, এবং ঋতব্রত থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদাররা তারা কিন্তু কেবলমাত্র নিজেদের নিরাপত্তা নিশ্চিত করলো এতটুকু বলা যায়। কিন্তু এই কাকলি ঘোষ দস্তিদারদেরও যেমন কোনো ভবিষ্যৎ নেই, একইভাবে আমি তোমায় বলবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যারা আছেন তাদেরও কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এমনকি বিরোধী দলের ভূমিকা পালন করারও কোনো নৈতিক অধিকার তাদের থাকবে না, রাজনৈতিক সদিচ্ছাও থাকবে না। ফলে এরা সব হাইপেন, এরা এমএলএ মানে পুতুলের মতন এমএলএ হয়ে থাকবে, পুতুলের মতন এমপি হয়ে থাকবেন, কিন্তু আসল গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি যেভাবে এগোচ্ছে তাতে বিজেপির সাথে কঠিন লড়াই হবে বাম এবং কংগ্রেস দলের। এটা দিনের আলোর মতন পরিষ্কার। কেন তুমি বলছো যে আপনি যে ক্লেম করছেন তার ভিত্তি কি কি? মালদাতে তুমি যাও, মুর্শিদাবাদে যাও, তুমি উত্তর দিনাজপুরে যাও, যে কোনো সংখ্যালঘু এলাকায় যাও, ক্রমশ কিন্তু আমি দেখছি তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েতগুলো ছিল, পঞ্চায়েত সমিতিগুলো ছিল, সেগুলো অনেকেই
সবাই নয় নিশ্চয়ই, অনেকেই কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছে, অনেকেই সিপিএম এর সাথে যুক্ত হচ্ছে। কেন খলিলুল, কেন ইউসুফ পাঠান, কেন তাহের, তারা কেন আজকে বলছেন যে আমরা এনডিএ কেও সমর্থন করব না, এনসিপিআই তেও থাকবো না? তার কারণ এরা বুঝে গেছে যে এদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরও যেমন রাজনৈতিক ভবিষ্যৎ নেই, আবার একইভাবে আমি তোমায় বলতে চাই যে এনসিপিআই এর নামধারী হোক আর ঋতব্রতর নামধারী হোক, এই এমপি এমএলএদের এদেরও কিন্তু কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। ফলে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ মানে ফেসবুক লাইভ করতে পারেন, 8-10 হাজার লোক মানে হয়তো লাইভ দেখেছেন, হয়তো কয়েক লক্ষ লোক দেখতেও পারেন, কারণ তিনি, তার তো একটা অতীত আছে, পাস্ট আছে, যে লড়াকু মহিলা ছিলেন, কিন্তু 15 বছরে এমন শাসন কায়েম করেছিলেন যে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে ভয় পায়। তারা মনে করেন যে মমতা মানেই হলো অত্যাচার, মমতা মানেই হলো মানে দলীয়করণ, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হলো দুর্নীতি, হিংসা এবং মুসলিম ভোট ব্যাংকের পোলারাইজেশন করা, হিন্দুদেরকে কোণঠাসা করা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি সাধারণভাবে তার কর্মী সমর্থকরা নিশ্চয়ই এখনো পছন্দ করবেন কিছু, কিন্তু সে দিয়ে কিন্তু গেম চেঞ্জার হবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রেখে ফেসবুক তিনি যতই করবেন, আমার মনে হয় না তাতে কোনো ইমপ্রুভমেন্ট হবে। বরঞ্চ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একদম 100% সেকুলার মানুষরা 6 মাস পরে দেখা যাবে যে এই ব্যাগেজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রাখার জন্য বাধ্য হয়ে কংগ্রেসে যুক্ত হচ্ছেন।